আসসালামু আলাইকুম। আজ 25শে নভেম্বর 2025 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার চিঠি পাবার পর যা ভাবছে দিল্লি। বাংলাদেশের দুর্দিনে পাশে দাঁড়ালো পাকিস্তান। হিন্দু প্রার্থী দিয়ে চমকে দিতে চায় জামাত। এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। গত শুক্রবার চিঠিটি পাঠানো হলেও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন রোববার। তার তথ্য মোতাবেক চিঠি পাঠানোর 3 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো জবাব আসেনি ভারতের পক্ষ থেকে। এই অবস্থায় বিষয়টি নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN, যেখানে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে নয়াদিল্লির ভাবনা অনেকটাই স্পষ্ট হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, 1 দশকের বেশি সময় ধরে ছিলেন ভারতের সবচেয়ে অচল আঞ্চলিক মিত্রদের একজন শেখ হাসিনা। ক্ষমতায় থাকাকালে তার সরকার ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দমনে অন্যতম প্রধান সহায়ক ছিল, যারা বাংলাদেশের ভূখণ্ডকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে 2 দেশের বিস্তৃত সীমান্ত সুরক্ষিত রাখার জন্য একাধিকবার শেখ হাসিনার প্রশংসাও করেছিলেন। কিন্তু এখন তার সরকারের পতন হওয়ায় নয়াদিল্লিতে বড় ধরনের এক নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। ভারত আশঙ্কা করছে উগ্রবাদী ইসলামপন্থী গোষ্ঠীগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে শেখ হাসিনা সরকারের অনুপস্থিতিতে। বাংলাদেশে কর্মরত ছিলেন এমন একজন ভারতীয় কূটনীতিক অনিল ত্রিগুনায়েত। তিনি বলেন, নয়াদিল্লি শেখ হাসিনাকে কারাজীবন বা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে নিজ দেশে ফেরত পাঠাবে সে বিষয়ে তার যথেষ্ট সন্দেহ রয়েছে। বাংলাদেশের সাবেক এই নেত্রী এরই মধ্যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন। এটি ভারতকে এমন একটি সম্ভাব্য ভিত্তি তৈরি করার সুযোগ দিচ্ছে যাতে তারা বলতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ভারতের প্রত্যর্পণ আইন এবং বাংলাদেশের সঙ্গে দেশটির প্রত্যর্পণ চুক্তি, যার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার বিচারের জন্য তাকে ফেরত পাওয়ার আশা করছে, সেখানেও রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে ব্যতিক্রম অন্তর্ভুক্ত রয়েছে, যা এ ধরনের পরিস্থিতির জন্যই মূলত যুক্ত করা হয়েছে। এটি কোনো একটি দেশকে কারো অপরাধের ধরন রাজনৈতিক হলে তাকে প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যানের সুযোগ দিয়েছে। অনিল ত্রিগুনায়েত বলেন, বাংলাদেশের বর্তমান সরকারের চিঠি প্রত্যাখ্যানের জন্য ভারতকে শেখ হাসিনার বিচারের উল্লিখিত অপরাধকে মানবতাবিরোধী অপরাধের বদলে কেবল রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য করতে হবে। অবশ্য অনিল ত্রিগুনায়েত এও উল্লেখ করেন, শেখ হাসিনা এখনও সব আইনি প্রতিকার শেষ করেননি। তিনি রায়ের বিরুদ্ধে বাংলাদেশের সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন। এছাড়া হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ারও সম্ভাবনা রয়েছে তার। বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক এই ভারতীয় কূটনীতিক বলেন, যেহেতু সব প্রতিকার শেষ হয়নি, তাই শেখ হাসিনাকে পাঠানোর ব্যাপারে কোনো রকম তাড়াহুড়া করবে না ভারত। যেদিন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়, ওই দিনই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিলম্ব না করে তাকে হস্তান্তর করার জন্য ভারতের প্রতি আহ্বান জানায়। মন্ত্রণালয় বলেছে, 2 দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটি ভারতের দায়িত্ব। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের জন্য এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। শেখ হাসিনার আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ এবং দলটির নেতৃত্ব ছত্রভঙ্গ হওয়ায় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গভীরভাবে দ্বিধা বিভক্ত দেশের রাজনৈতিক সংস্কৃতি থেকে জাতিকে বের করে আনার এক বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের অনুপস্থিতি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্য ডজনখানেক ছোট দলের জন্য ভবিষ্যতের যে কোনো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার পথ খুলে দিয়েছে। যদিও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এতে দীর্ঘদিনের গভীর বিভেদ সহজে সমাধান নাও হতে পারে। ভারতের বাংলা দৈনিক পত্রিকা আনন্দবাজার জানিয়েছে, বাংলাদেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ শুরু করেছে সে দেশের অন্তর্বর্তী সরকার।
দেশীয় বাজারে চালের দাম কমাতে সম্প্রতি চাল আমদানির জন্য আরও কিছু দরপত্র ডেকেছে বাংলাদেশ। বাংলাদেশের রফতানির জন্য চাল কিনেছে পাকিস্তান সরকার। ইতোমধ্যে 1 লক্ষ টন চাল কেনার দরপত্র আহ্বান করেছে পাকিস্তান। জানা যাচ্ছে, মূলত বাংলাদেশে রফতানির জন্যই চাল কেনার এই দরপত্র ডাকা হয়েছে। শেখ হাসিনা পরবর্তী জামানায় ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মসৃণ করতে চাইছে ইসলামাবাদ। বাংলাদেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ করতে শুরু করেছে সে দেশের অন্তর্বর্তী সরকার। দেশীয় বাজারে চালের দাম কমাতে সম্প্রতি চাল আমদানির জন্য আরও কিছু দরপত্র ডেকেছে বাংলাদেশ। ঠিক এই সময়ে পাকিস্তানও ঘরোয়া বাজার থেকে চাল কেনার দরপত্র আহ্বান করল। বাংলাদেশের রফতানির জন্যই ওই চাল কিনছে তারা। বাংলাদেশের খাদ্য পরিকল্পনা এবং পরিধারণ কমিটির তথ্য অনুসারে গত বছরের অক্টোবরের চেয়ে চলতি বছরের অক্টোবরের মধ্যে সেদেশে মোটা, মাঝারি এবং সরু সব ধরনের চালের দামই বৃদ্ধি পেয়েছে। গত মাসে বাংলাদেশে মোটা চালের দাম ছিল 52.43 টাকা, মাঝারি দানার চালের দাম ছিল 62.43 টাকা এবং সরু দানার চালের দাম ছিল 77.10 টাকা। যদিও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের বক্তব্য, ঢাকায় চালের দাম আরও বেশি। এ অবস্থায় চাল আমদানি বৃদ্ধি করে বাংলাদেশের বাজারে চালের দাম সামাল দেওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার জামানায় ঢাকার সঙ্গে ইসলামাবাদের সরাসরি বাণিজ্য প্রায় বন্ধই ছিল। হাসিনার পতনের পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে আবার দুদেশের মধ্যে সরাসরি বাণিজ্য শুরু হয়। তারপর থেকে বেশ কয়েক দফায় পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানি করে বাংলাদেশ। এবার আরও বেশি, প্রায় দ্বিগুণ পরিমাণ চাল বাংলাদেশে পাঠাতে উদ্যোগী হল শাহবাজ শরীফের পাকিস্তান সরকার। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ পাকিস্তান 1 লক্ষ টন চাল কেনার জন্য দরপত্র ডাকল ইসলামাবাদের ঘরোয়া বাজারে। গত বৃহস্পতিবার দরপত্রের আহ্বান জারি করে তারা। দরপত্র জমা দিতে হবে আগামী শুক্রবার। বাংলাদেশের রফতানি লম্বা দানার সাদা চাল কিনতে চাইছে পাকিস্তান। জানা যাচ্ছে, এগুলি প্যাকেটে ভরে করাচি বন্দর থেকে জাহাজ মারফত রপ্তানি করা হবে। খুলনায় রাজনৈতিক অঙ্গনে নতুন চমক হিসেবে নাম উঠে এসেছে কৃষ্ণ নন্দীর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হতে যাচ্ছেন তিনি। দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা 1 আসনে তার প্রার্থী হওয়া নিয়ে এখন জোর গুঞ্জন। ডুমুরিয়া উপজেলা জামাতের হিন্দু সংগঠন জামাত ইসলাম সনাতনী শাখার সভাপতি কৃষ্ণ নন্দী জানিয়েছেন, তাকে প্রার্থী করা হলে তিনি নির্বাচন করতে প্রস্তুত। যদিও জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে আলোচনা হচ্ছে, এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে বেশ কিছু আসনে এবার জামাতের চমক থাকবে। ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে। তিনি ডুমুরিয়া উপজেলায় জামাতের হিন্দু সংগঠন জামাত ইসলাম সনাতনী শাখার সভাপতি। এই উপজেলা ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা 5 আসনে জামাতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গত প্রায় 1 বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় গোলাম পরওয়ারের সব রাজনৈতিক সমাবেশে সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে তার। শুধু নিজের উপস্থিতি নয়, প্রতিটি সমাবেশে তার নেতৃত্বে হিন্দু নারী পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও খুলনা 1 আসনে এর আগে মোহাম্মদ ইউসুফ নামের একজনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছিল জামাত ইসলামী। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলনা 1 আসনে জামাতের প্রার্থী হিসেবে প্রচার করা হচ্ছে কৃষ্ণ নন্দীর নাম। এ বিষয়ে জানতে চাইলে কৃষ্ণ নন্দী বলেন, দলের সেক্রেটারি চাচ্ছেন আমি নিজেও প্রার্থী হতে আগ্রহী। যদি দল আমাকে ঘোষণা দেয়, আমি নির্বাচন করতে চাই। তিনি কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন কিনা, আপনাকে নিয়ে কেন আলোচনা হচ্ছে জানতে চাইলে বলেন, সেটা তো আপনারাও বুঝতে পারছেন, আমাকে বলতে হবে কেন? যেহেতু আমি হিন্দু মানুষ, দাকোপ বাটিয়াঘাটা হিন্দু অধ্যুষিত এলাকা। পার্টি যদি আমাকে নির্বাচন করতে বলে, আমাকে নির্বাচন করতে হবে। তবে এ বিষয়ে খুব স্পষ্ট করে কোনো কথা জানাতে পারেননি জামাতের স্থানীয় কিংবা কেন্দ্রীয় নেতারা। খুলনা জেলা জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মুন্সি মইনুল ইসলাম বলেন, খুলনা 1 আসনে জামাতের প্রার্থী মাওলানা আবু ইউসুফ। এখন পর্যন্ত সেটাই ঠিক আছে। তবে অনেক আলোচনাই হচ্ছে, সেখানে কৃষ্ণ নন্দীর নামও আছে। এর মধ্যে কিশোরগঞ্জের একটি আসনের ব্যাপারে চিন্তা আছে, খুলনারও একটি আসনের ব্যাপারে চিন্তা আছে। উপজাতিদের মধ্য থেকেও একজন প্রার্থী হতে পারেন। এসব নিয়ে আলোচনা হচ্ছে, চূড়ান্ত নয়। সংগঠন এটা নিয়ে ভাবছে, এটা নিয়ে কি করা যায়। আগামী 27 তারিখ কেন্দ্রের নির্বাহী কমিটির বৈঠক আছে, সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসতে পারে।
বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় দুজন নেতা নাম প্রকাশ না করার শর্তে সময় সংবাদকে জানিয়েছেন তাকে চূড়ান্তভাবে কিছুই বলা হয়নি, তবে জামাতের চূড়ান্ত প্রার্থী তালিকায় চমক থাকবে। প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 17 জনের রায়ের জন্য আগামী 1 ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই দিন ধার্য করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব উলিউল্লাহ, সচিব কাজী ওয়াসি উদ্দিন, রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন, মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ চৌধুরী অবসরপ্রাপ্ত, সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব 1 মোহাম্মদ সালাউদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এদের মধ্যে আসামি খুরশিদ আলম কারাগারে আটক রয়েছেন। প্রিয় দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনি যদি আকর্ষণীয় ব্যক্তিত্ব হয়ে উঠতে চান বা আপনার কথার মাধুর্যে অন্যকে মুগ্ধ করতে চান, তাহলে একটি কৌশল এখনই শিখে নিন। আপনি যখন কোনো বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন, সেই বক্তব্যে প্রচুর সংখ্যক গল্প উপস্থাপন করুন, উদাহরণ আনুন, পৃথিবী খ্যাত বিশিষ্ট ব্যক্তিদের উদাহরণ তুলে ধরুন, ইতিহাস, ধর্ম, বিজ্ঞান থেকে উদাহরণ দিন। সত্য গল্পগুলো তুলে ধরে সমসাময়িক প্রসঙ্গে আপনি নির্দেশনা দিন। তাহলে দেখবেন এই গল্পগুলোতে সাধারণ মানুষ আকৃষ্ট হচ্ছে। আপনার কথার জালে, মাধুর্যময় ভঙ্গিতে আপনার বিষয়ে সে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছে এবং আপনাকে উঁচু ব্যক্তিত্ব সম্পন্ন ভাবতে শুরু করবে। সুতরাং আপনি আপনার বক্তৃতার মধ্যে অবশ্যই যদি গল্প, উদাহরণ এবং বিভিন্ন ব্যক্তিত্বের নানা আকর্ষণীয় বিরল ঘটনাগুলো তুলে ধরতে পারেন, তাহলে এগুলো অন্যের মাঝে ছড়িয়ে যাবে এবং তাদের হৃদয়কে স্পর্শ করবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। সৌদি আরব আরও 2টি মদের দোকান খোলার পরিকল্পনা করেছে। এর মধ্যে একটি থাকবে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর ধারান কম্পাউন্ডে কর্মরত অমুসলিম বিদেশিদের জন্য, আরেকটি জেদ্দায় কূটনীতিকদের জন্য। বিষয়টি সম্পর্কে অবহিত কয়েকটি সূত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এই পরিকল্পনা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সংস্কার প্যাকেজের আরেকটি বড় ধাপ, যার মাধ্যমে ধীরে ধীরে কঠোর বিধিনিষেধ শিথিল করা হচ্ছে এবং দেশকে আরও উন্মুক্ত করার চেষ্টা চলছে। গত বছর সৌদি আরবের রাজধানী রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করা হয়, যা 73 বছর আগে নিষেধাজ্ঞা জারির পর প্রথম এমন উদ্যোগ। কূটনৈতিক মহলে দোকানটির অবস্থান বুজ বাংকার নামে পরিচিত। সূত্রগুলো জানিয়েছে, দাহরানে নতুন দোকানটি আরামকোর মালিকানাধীন একটি কম্পাউন্ডে স্থাপন করা হবে এবং সেখানে আরামকোতে কর্মরত অমুসলিম বিদেশিরাই প্রবেশাধিকার পাবেন। আরেকটি দোকান জেদ্দায় কনসুলেট সমূহের কূটনীতিকদের জন্য চালুর পরিকল্পনা রয়েছে। দুটি দোকানই 2026 সালে খোলার কথা থাকলেও এখনও কোনো আনুষ্ঠানিক সময় জানানো হয়নি। সৌদি সরকারের গণমাধ্যম শাখা আরামকো কেউই এ বিষয়ে মন্তব্য করেনি। রিয়াদে চালু হওয়া দোকানটিতে সাম্প্রতিক সময়ে অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্সি ধারীদেরও গ্রাহক হিসেবে যুক্ত করা হয়েছে। এই রেসিডেন্সি উদ্যোক্তা বড় বিনিয়োগকারী এবং বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের দেয়া হয়। রিয়াদ স্টোর খোলার আগে অ্যালকোহল পাওয়া যেত কূটনৈতিক ব্যাগেজ, কালোবাজার বা বাসায় নিজের তৈরি ব্যবস্থার মাধ্যমে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে কুয়েত ছাড়া বেশিরভাগ দেশেই কিছু সীমাবদ্ধতা নিয়ে অ্যালকোহল বৈধ। অ্যালকোহল এখনও অধিকাংশ সৌদি নাগরিকের জন্য নিষিদ্ধ। তবুও বিন সালমানের সামাজিক সংস্কারের ফলে সিনেমা, কনসার্ট, মরুভূমিতে ড্যান্স ফেস্টিভ্যাল সহ বহু কার্যক্রম এখন উন্মুক্ত হয়ে গেছে। নারীদের গাড়ি চালানোর অনুমতি থেকে শুরু করে নারী পুরুষের জনসমাগমে কড়াকড়ি শিথিল সবই এই পরিবর্তনের অংশ। অর্থনীতিকে বহুমুখী করতে এবং পর্যটক ও আন্তর্জাতিক বিনিয়োগকারী আকর্ষণে এই শিথিলতা সৌদি আরবের বৃহত্তর কৌশলের অংশ। এর আগে
একটি আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছিল 2034 সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে পর্যটন এলাকায় অ্যালকোহল বিক্রি চালুর পরিকল্পনা আছে। সৌদি কর্তৃপক্ষ সে সময় এই দাবি অস্বীকার করে। তবু বিষয়টি দেশটিতে তীব্র অনলাইন বিতর্ক সৃষ্টি করে, কারণ সৌদি রাজা ইসলামের 2 পবিত্র মসজিদের খাদেম হিসেবেও পরিচিত। সামাজিক উন্মুক্ততা দ্রুত এগোলেও অ্যালকোহলে শিথিলতা এখনও ধীরে ও সতর্ক গতিতে চলছে। রেড সি গ্লোবাল প্রকল্পের অধীনে আগামী মে মাসের মধ্যে 17টি নতুন হোটেল খোলার পরিকল্পনা রয়েছে। তবে এসব বিলাসবহুল রিসোর্টে অ্যালকোহল দেয়া হয় না। এ মাসে পর্যটন মন্ত্রী আহমেদ আল খতিবকে বিদেশি পর্যটক আকর্ষণে অ্যালকোহল নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা বুঝি অনেক আন্তর্জাতিক ভ্রমণকারী অ্যালকোহল চান, তবে এখানে কোনো পরিবর্তন হয়নি। যখন জিজ্ঞেস করা হয় এখন হয়নি মানে ভবিষ্যতে পরিবর্তন আসছে কিনা, তখন তিনি বলেন, এটা আপনি যেভাবে ব্যাখ্যা করতে চান করতে পারেন। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।